মন্ডে ক্লাসিক্স কোনো রকম অন্ধবিশ্বাস, কালাজাদু, কুসংস্কার, তন্ত্রমন্ত্র ইত্যাদিকে প্রমোট করে না। গল্পে এই ধরনের কোনো প্রসঙ্গ থেকে থাকলে তা সম্পূর্ণরূপে লেখক বা লেখিকাদের কল্পনাপ্রসূত। শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসেই মন্ডে ক্লাসিক্সের এপিসোডগুলো আশা করি আপনারা এনজয় করবেন। আজ মন্ডে ক্লাসিক্সের এপিসোড নাম্বার 7, প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প এবং শ্রেষ্ঠ ভুতুড়ে গল্প মায়া। শুরু হচ্ছে আজকের গল্প। মায়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ ভুতুড়ে গল্প। মন্ডে ক্লাসিক্সের এপিসোড নাম্বার 7। 2 বছর আগের কথা বলি, এখনো অল্প অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুলা থেকে রাস্তা চলে গেল সিদ্রানির দিকে। চলি সে রাস্তা ধরেই। রাঁধুনি বামুনের চাকরিটুকুনি ছিল অনেক দিনের। রাঁধুনি বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তাও গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই যে অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে তাও আমি জানি না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সর্ষে ব্রিজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতেও সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান খাবার দোকান এ পর্যন্ত না, এই অজপাড়াগায় চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটি পুকুর। স্নান করতে করিতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরে ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক শ্যাওলা, যাক, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম। শরীর বেশ ঠান্ডা হলো। কিন্তু পেট সমানে জ্বলেছে। এ সময় কোনো বনে ফল নেই, চোখে তো পড়ে না যেদিকেই তাকাই। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে বললে, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি কি সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটি বললে, রোসো রোসো, নেইনি, সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের ঘরে ঢুকে জঙ্গলে ঘেরা এক পুরনো বাড়িতে ঢুকলো। বললে, আমার নাম নিবারণ চক্রবর্তী, এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি নে। কলকাতায় আমার ছেলেরা বাস করে। শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমি থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পিছনে, তাতে সব রকম ফলের গাছ আছে। তাতে সব রকম ফলের গাছ আছে। 12 ভূতে লুটেপুটে খায়। তুমি এখানে থাকবে? বললাম, থাকতে পারি। কি কাজ করতে? রাঁধুনির কাজ। যে কদিন এখানে আছি সে কদিন এখানেই রাঁধো, দুজনে খাই। খুব ভালো। আমি রাজি হয়ে যেতেই লোকটা হঠাৎ যেন খুব খুশি হয়ে গেল। বলল, আমার খাওয়ার ব্যবস্থা করে দিল তখনই। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরোনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে, বিশ্রাম করো। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন নেই। রাঙা রোদ, বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পিছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো।
আমি বাড়ির বাইরের দিকে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকেই চাই সেদিকেই পুরোনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তারই মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললে, চা করতে জানো? একটু চা করো, চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যার পর বললে, ভাত চড়িয়ে দাও, সরু আতপ আছে, গাওয়া ঘিও আছে, আলু ভাতে ভাত, ব্যাস। যে আজ্ঞে। তোমার জন্যে যে আজ্ঞে। তোমার জন্যে ঝিঙের একটা তরকারিও করে নিও। ঝিঙে আছে রান্নাঘরের পিছনে। আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জ্বেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি আর রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি আর। মস্ত বড় বাড়ি, উপরে নিচে বোধহয় ১৪-১৫ খানা ঘর। এছাড়াও মস্ত বড় বাড়ি, উপরে নিচে বোধহয় ১৪-১৫ খানা ঘর। এছাড়াও টানা বারান্দা। ২-৪ খানা ছাড়াও অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক। রোয়াকের ওমুড়োয় ৪-৫টা নারকেল গাছ আর একটা পাতেবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলো এই লম্বা রোয়াকের ওমুড়োয় গিয়ে। আমায় উঠোনে নামতে হবে। ঝিঙে তুলতে হলো ওই লম্বা রোয়াকের ওমুড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপরে ঘুরে রান্নাঘরের পিছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি। আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। বাবা, কি আগাছার জঙ্গল রান্নাঘরের পিছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছ বলে, অথবা এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই আর কি। অনেক ঝিঙে ফলেছে দেখলাম। বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটা বউকে। বউয়ের মতো কে যেন মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত ১০ দূরে দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধঘুমটা দিয়ে আমারই মতো যেন ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পিছন ফিরে ৭-৮টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আরেকবার চেয়ে দেখলাম। দেখি বউটি দেখি বউটি কখনো ঝিঙে তুলে যাচ্ছে। নিবারণ চক্রবর্তী বলে, ঝিঙে পেলে? আজ্ঞে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে তো। আরেকজনকে তুলছিল। নিবারণ বিস্ময়ের সুরে বললে, কোথায়? ওই রান্নাঘরের পিছনে, বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ? না, একটি বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন যেন হয়ে গেল। বললে, কোথায় বউ? চলো দেখি। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পিছনে পিছনে যেতে গিয়ে দেখি কিছুই না। নিবারণ বললে, কে বউ? ওই তো এখানে ছিল, ওই ঝোপটার কাছে। খুব যত্ত সব। চলো চলো। দিন দুপুরে বউ দেখলেন উনি। অমনি একটু আশ্চর্য হলাম। যদি একজন পাড়াগাঁয়ের বউ ঝি দুটো জংলি ঝিঙে তুলতে এসেই থাকে, এতে বা এত খাপ্পা হওয়ারই বা কি আছে? ভেবে পাইনি। তাছাড়াও আজ নয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন, তখন বুড়ো ঝিঙে কে চৌকি দেবে? রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুলল। বললে, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আলো নিয়ে হাতে নিয়ে যেতে বলেছিলাম না, মনে আছে? যাওনি কেন? আমি বুঝলাম না তাতে কি দোষ হলো। বুড়োটা খিটখিটে ধরনের। বিনা আলোতেই যখন আমি সব দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আর আলো না নিয়ে গিয়ে দোষ করেছি কি? বুড়ো বলল, না না, সন্ধ্যার পর সর্বদা আলো জ্বেলে রাখবে। কেন? তাই বলছি। তোমার বয়স কত? ওই ৩৭-৩৮ হবে। অনেক কম বয়স আমার চেয়ে। আমার এই ৬৩।
যা বলি কান পেতে শোনো। যে আজ্ঞে, নিশ্চয়ই। রাত্রে শুয়ে আছি, উপরে ঘরে কিসের যেন খটখট খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানা হেঁচড়ার শব্দ। কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে এত রাত্রে। বাবা, কি বাতিগ্রস্ত মানুষ রে বাবা! সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললে, আমি? হ্যাঁ, অনেক রাত্রে। ও হ্যাঁ, না না না, ঠিক ঠিক ঠিক, আমায় বললেই হতো, আমিই গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ হয়ে গেল। বেলা ৯টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দেয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাওয়ার সময় বারবার করে বলে গেল, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি। তো নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি করো। আমার খাস জমি পড়ে আছে ৩ বিঘে, ভদ্রাসন হলো ১.৫ বিঘের উপর। লোকের অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে। হাঁটো, তরকারি উৎপন্ন করো, খাও, বেচো। তোমার নিজের বাড়ি ভাববে, দেখাশোনা করো, থাকো। ভাবনা নেই আরেকটা কথা ভাবনা নেই আরেকটা কথা। কি? চক্রবর্তী বুড়ো অকারণেই সুর খাটো করে বলল, কত লোকে ভাঙচি দেবে, কারো কথা শুনো না যেন। বাড়ি দেখাশোনা যেমন করবে, নিজের মতোই থাকবে, কোনো কথায় কান দেবে না। গাছের ফুল ফুলুরি তুমিই খাবে, দুটো ঘর খোলা রইল তোমারই জন্যে। বুড়ো চলে গেল। আমি যেন আকাশ তুলে দিয়ে গেল। আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, এছাড়াও বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই। বাড়িতে পাতকুয়ো, জলের কষ্ট নেই, শুকনো কাঠ যথেষ্ট আছে, কাঠেরও কষ্ট নেই। ১০টা টাকা আগাম দিয়ে গেছে বুড়ো। প্রায় আধমনটা সরু আতপ চালও রয়েছে, গাছ ভরা আম কাঁঠাল, এ যেন ভগবানের দান। হঠাৎই আকাশ থেকে পড়ল। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকানে খুঁজতে বেরোলাম। বাপ রে বাপ, কি জঙ্গল গাখানার ভিতরে! আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কোনো লোকালয় নেই। এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কোনো লোকালয় নেই। জঙ্গল ভেঙে সুড়িপথ দিয়ে ৮ মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভার। আমাকে দেখে বললে, বাড়ি কোথায়? এখানেই আছি, নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তীর? কেন? দেখাশোনা করি, কাল এসেছি। ও বাড়িতে থাকতে পাবে না। কেন? এই বলে দিলাম, ও বাড়িতে থাকতে পারবে না। এই বলে দিলাম, দেখে নিও। কত লোক ও বাড়ি এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না তো অন্য লোক। ও বাড়ির ছেলে বউয়েরা কস্মিনকালে ওই বাড়িতে আসে না। কেন? তা কি জানি। ও বড় ভয়ানক বাড়ি, তুমি বিদেশী লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেলে গড়িয়ে সন্ধ্যা নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরোনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমারই বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। সত্যি বাড়িখানার চেহারা কিরকম যেন, ও যেন একটা জীবন্ত রাক্ষস আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমনতর চেহারা কেন ওর? কিছু না, লোকটাই আমার মন খারাপ করার জন্য দায়ী। হুস, ওসব কিচ্ছু না, লোকটাই যত সব মন খারাপ করার জন্য দায়ী। আমি আমার মতো তেল নুন কিনতে যাই, তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার সব ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাপু তোমার? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোক কত কথা বলবে, কারো কথায় কান দিও না। যাও, কিছু না, ওই গাছপালার ফল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কি না,
বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, এই আর কি। এজন্যই ভয় দেখিয়ে লোক তাড়ানো। যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করছিল। অনেকদিন এমন আরামে থাকিনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনোই ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিজের মতো রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির মালিক আমি নিজেই। কারো কিছু বল এত বড় বাড়ির মালিক আমি নিজেই। কারো কিছু বলবার নেই আমাকে। যা খুশি করব। হঠাৎ এক ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নলির মুখ হয়ে পড়তে লাগলো জল। উপরের বারান্দাতে কেউ হাত পা ধুয়ে জল পড়ে। বেশ মোটা নালে জল পড়তে লাগলো। তখন আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলা বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে, সামনে মোটা ধারায়। উপরের সিঁড়ির দরজা উপরের সিঁড়ির দরজায় তো লক করা। চক্রবর্তী মশাই নিয়ে গিয়েছেন চাবি। সুতরাং দোতলায় থাকার তো কোনো উপায় আমার নেই। আর এ জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে গিয়েছিলেন উপরের বারান্দাতে। সেই কলসি হয়তো কোনোভাবে উল্টে গিয়ে পড়ে গিয়ে থাকবে। নিশ্চয়ই তাই, নাহলে জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে যেন ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেলে জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়। ঝি, কি একটা সুন্দর ফুলের গন্ধ আসছে। বেশ সুবাস ফুলের। কি ফুল? ঘুমের ঘোরেই ভাবছি, এমন কোন সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি, জানলার সামনে ও কি জানলার সামনে দিয়ে কি একটা বউ চলে গেল না রোয়াক বেয়ে? হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হওয়ার নয়। আমি তক্ষুনি উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতেই দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। এই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল। এই কতক্ষণ না কোনো ফুলের সুবাস নয়। এই কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। কেমন যেন ওরকম লাগছে, নেশার মতো। কেমন যেন অন্যরকম লাগছে, একরকম নেশার মতো। কেন যে আমি বাইরে এসেছি? ওকে ওকে একটি বউ ওয়াক বেয়ে খানিক আগে চলে গিয়েছিল না? সেই ছড়িয়ে গিয়েছে মনে হয় এই সুবাস। কিন্তু কোনো দিকে তো সে নেই। গেল কোথায়? যে রাত সে রাত্রে সেই পর্যন্ত। কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন। মনটা বেশ হালকা। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন, মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারি আবাদ করব সে আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। একটা অসুবিধা এখানে থাকবার, বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি একঘর লোকও থাকতো তবে এতটা কষ্ট হতো না। কথা বলবার একটা লোক নেই, এই হলো এক মহা কষ্ট। সেদিন দুপুরে এক ঘটনা ঘটলো। আমি ভাত সেদিন দুপুরে এক ঘটনা ঘটলো। আমি সদ্য ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্টহাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, একেবারে খলখল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে। হাত ফেলে রেখে উঠে দৌড়ে গেলাম সেখানে। রোয়াকে গিয়ে দেখি উপরে গিয়ে দেখি কিছুই না। নিচের জানলা যেমন বন্ধ, উপরের ঘরের শালবন্দির জানলাও তেমনি বন্ধ। হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোকের দল এখানে আড্ডা বেঁধেছে নাকি? উপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিনমান, চারিদিকে সূর্যের আলো। এই সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। তবে এই হাসি যদি আমি রাত্রিবেলা শুনতাম তবে বোধহয় ভয় অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে। যত ইচ্ছে তুলে নিয়ে যাও, আমারই তো বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ার যে কি একটা মাদকতা আছে
তা কাল থেকে বুঝছি। আমার মতো গরিব বামুনের জীবনে এই জিনিস এই প্রথম। মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি। আমার মতো গরিব বামুনের জীবনে যেন এই জিনিস প্রথম। কান পেতে রইলাম, উপরে ঘরে কোনো শব্দ আসে কিনা শুনতে। সূঁচ পড়ার শব্দও পেলাম না। খেয়ে দেয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে যেন অনেকগুলো লোক কথাবার্তা বলছে, হাসছে। হা 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 হা। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনতে পাচ্ছি, যেন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায়। হয়তো সবটাই আমার মনের ভুল, মনের সেই ভাব হয়েছিল সেই হাসি শুনে, তারই ফল। এরপর ৯ দিন আর কোনো কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায় আর পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালাম, মানুষের যত সব অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো মানুষ তাড়াতাড়ি ভুলে যেতে চায় আর পারেও ভুলে যেতে। আমি নিজের মনকেই বোঝালুম, ওসব কিচ্ছু না। কি শুনতে কি শুনেছি, বউ দেখা, চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল ভুল ভুল। এই ৯ দিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুধু ঘুমোই। কাজকর্ম তো কিছু নেই। কেমন একরকম কুড়েমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে একেবারেই ভালোবাসি নে। শুয়ে বসে থাকতে একদমই ভালোবাসি না। কিন্তু অনেকদিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে যেন এক ধরনের অবসাদ এসে গিয়েছিল। শুধু আরাম করতে ইচ্ছা হয়। ৯ দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পিছনে সেই ঝিঙের জঙ্গলটা আরেকবার কেটে একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য। ওখানে ঝালের চারা পুঁতবো। আর একটা চাল কুমড়োর এঁটো লতাও হয়েছে ওই জঙ্গলের মধ্যে। সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেবো। সেটা বাঁশের লাঠি দিয়ে রান্নাঘরের জানলার ছাদে উপরে উঠিয়ে দেবো। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুড়ুল সবই মজুত আছে ঘরের কোণে। একটা হাতকড়া ইস্তকও পর্যন্ত। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধঘণ্টাও হবে না, হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে, নিচু হয়ে ঝোপের মধ্যে। ঝিঙে তুলে চলেছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে কেমন যেন মহা কলরব উপস্থিত হলো। অনেকগুলো লোক, আন্দাজ জন ৫০ যেন হৈ হৈ করে উঠল। সব দরজা-জানালা যেন একই সঙ্গে ঝড়ের দাপট লেগে খুলে গেল। বোন কাঁটা ফেলে আমি উপর দিকে চেয়ে দেখলাম, সামনের ওয়াকে এসে দাঁড়ালাম। কই একটা জানলা কপাটও তো খোলেনি দোতলার, যেমন তেমনি আছে। ব্যাপার কি, বাড়িটা কি মৃগীরোগ আছে নাকি? মাঝে মধ্যে কেমন বিকট চিৎকার করে ওঠে কেন? এবারে তো এবারে তো ভুল হওয়ার কোনো কথা নয়, কারণ সম্পূর্ণ সুস্থ মনে এ কাজ করতে করতে আমি চিৎকার শুনেছি। আবার এই চারিদিক নিঃশব্দ, কোনদিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবারও ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যেও। দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাত্রে এক ঘটনা, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দেয়ে সবে শুয়েছি, সামর তন্দ্রা এসেছে। খেয়ে দেয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রাও এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেকগুলো লোক জড়ো হয়েছে। আমাদের তাদেরই সবার মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে একরকম। একই লোক যেন ৫০টা হয়ে রয়েছে, এরকমই মনে হয় প্রথমটা। বহু আরশিতে যেন একই মুখ দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ কে যেন এসেছে। একজন তার উত্তর দিল, হ্যাঁ, এখানে একজন পৃথিবীর লোকের বাণী আছে, অনেক দিন থেকেই। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে সে বাড়ির মধ্যেও নাকি একটি লোক রয়েছে। সব মিথ্যে, কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি। তবে এসো আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথায় বলে ভূতের নৃত্য। শুনেই এসেছিলাম এতদিন শুনেই এসেছিলাম এতদিন বাপরে বাপ, যেন ভূতুড়ে নৃত্য। শুনেই এসেছিলাম এতদিন, এবার যেন স্বচক্ষে দেখলাম। সে কি কাণ্ড! কতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল।
আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল তার ইয়ত্তা নেই। তারই সঙ্গে বিকট চিৎকার আর হুল্লা। আমার বিছানা বা আমার কোনো অংশ তারা স্পর্শও করল না। আমি যেখানে আছি তাও যেন তারা জানে না। এদের হুংকার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞানশূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো তখন শেষ রাতের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস এখনো যেন ঘুরছে ঘরের ঠান্ডা বাতাসে। আমি আধ অচেতন ভাবে জানলার বাইরে জ্যোৎস্নামাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয়ে থাকে তেমনি বোধ করছি। তবে সে ভুতুড়ে নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে-দেয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি? তাই যদি হয় তবে শেষ রাত্রে ঠান্ডা বাতাসে সে ফুলের সুবাস পেয়েছি তা এলো কোত্থেকে? সেই বরফি যখন চলাফেরা করে তখনই তো অমনি সুবাস ছড়ায় বাতাসে। সুবাস তো ভুল হতে পারে না। এখনো তো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো এক কোনো এক অজানা বনফুলের সুবাস হয়তো। তাই হবে। নাহ, শুনেছ কিছু? নাহ, তুমি দেখছি সাধু লোক। টুকটাক জানো নাকি? ভূতের মন্তর? তেল দাও, চলে যাই। সব বাজে কথা। আচ্ছা, একটা মেয়েকে কোথাও দেখোনি? বউমতো? কোনো গন্ধও পাওনি? কিসের গন্ধ? কোনো ফুলের সুগন্ধ? না, খুব বেঁচে গিয়েছো তুমি। খুব বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা এখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো এখানে প্রায়ই। এমনও হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন কেমন যেন শুকিয়ে শেষ পর্যন্ত মারাও যেত। ২টি লোকে এরকম হয়েছে এ পর্যন্ত। বাড়িতে ভুতুড়ে আড্ডা। ভূতে লোকে পাগল করে দেয়। তাদের কাণ্ডজ্ঞান থাকে না। এমন ভালো লাগে এ বাড়ি না খেয়ে না দেয়ে পড়ে থাকে এখানে। ছেড়েও যেতে চায় না। তুমিও দেখছি ভূতের তুমি দেখছি ভূতের মন্তর জানো। আমরাও তো এ বাড়ির ত্রিসীমানা যাইনি। মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম, ভাবতে ভাবতে এলাম। মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও কি হলো? বাড়ির সীমানা পা না দিতেই আমারও মনে হলো, সব ভুল। পরম সুখে আছি। এ ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি, তোফা আছি। সেই থেকে আজ ২ বছর ধরে পড়ে আছি এ বাড়িতে। চক্রবর্তী বাসায় মাইনে টাইনে দেয় না কিছুই। তাতে আমার কিছু যায়ও আসে না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিনরাত ওদের নৃত্য দেখি, ওদেরই মধ্যে বাস করি। এক পাও যাইনি বাড়ি ছেড়ে। শেষ হলো আজকের গল্প মায়া, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। নেক্সট এপিসোডে আমরা নতুন কোনো গল্প নিয়ে আসবো। যেমন আমরা কমেন্ট সেকশনে লিখবেন, আপনাদের পছন্দ মতো গল্প নিয়ে আসার চেষ্টা করব। আশা করি এই গল্পটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন যাতে প্রতিদিন এই গল্পের নোটিফিকেশন গুলো আপনাদের ফোনে ঢুকতে থাকে। এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি শেয়ার করে দেবেন নিজস্ব পরিজনের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে যতটা সম্ভব শেয়ার করা যায়। এবং অবশ্যই লাইক করবেন ভালো লাগলে। তো